নির্বাচন নিয়ে কোনো শর্ট মিড লং টার্ম প্ল্যান আমরা সরকারের কাছ থেকে পাচ্ছি না। দেশ বা যে কোনো গণতান্ত্রিক দেশ একটি নির্বাচিত সরকারের হাতে সবচেয়ে বেশি নিরাপদ। তারা যে কোনো দিক থেকে একবার চাপ তৈরি হলেই সেটায় রেসপন্ড করছে। এটা পপুলিজমের জন্য বলে আমার মনে হয় না, কারণ এই সরকার তো নির্বাচন করতে যাচ্ছে না। ওনাদের যেটা হচ্ছে চাপ হলেই সামহাউ ওনারা ভয় পাচ্ছেন। এখন প্রশ্ন আসতে পারে নির্বাচন নিয়ে কি আমরা কোনো তাড়াহুড়া করছি নাকি? না, আমরা তাড়াহুড়ো করছি না। আমরা সবসময় বলেছি আমরা যৌক্তিক সময় দিতে প্রস্তুত। এখন যৌক্তিক সময় কোনটি সেটাও কিন্তু আসলে আমি আপনি আমরা যারা রিজনেবল পারসন আমরা বুঝি। এক কাপ চা খেতে যদি আপনার আসলে সারাদিন লেগে যায় ওটা যৌক্তিক সময় নয়। বাংলাদেশের ইতিহাসে এই সরকারের সমান জনপ্রিয় কোনো সরকার ছিল না এবং ভবিষ্যতেও থাকবে বলে মনে করি না। রাজনৈতিক দলগুলোর কাছে অন্তর্বর্তীকালীন সরকার পরিষ্কার করবেন যে কোন কোন সংস্কার তারা শর্ট টার্মে করতে চান এবং শর্ট টার্মটি আসলে কতদিনের, কোন কোন সংস্কার তারা মিড টার্মে করতে চান, মিড টার্ম কতদিনের, এবং কোনটা লং টার্মে করতে চান, লং টার্ম কতদিনের। এরপরে রাজনৈতিক দলগুলো আসলে সকলে মিলে সিদ্ধান্ত নেবে কোন কোন সংস্কার এই সরকার দ্বারা হতে পারে, কোন কোন সংস্কার নির্বাচিত সরকার করবে। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের মাটিতে নির্বাচিত সরকার দায়িত্ব না নেয় ততদিন পর্যন্তই বিরাজনীতিকরণ বলেন 1/11-এর একটি দুঃসহ সময় আমাদের পার করতে হয়েছে। যে এই সরকারটি মূলত এনজিও এবং যারা বিভিন্ন অফিসের সঙ্গে যুক্ত ওইটুকুই তাদের এক্সপিরিয়েন্স এবং ওইটুকুই চালানো দিয়ে আসলে রাষ্ট্র চালানোটা কঠিন হয়ে যাচ্ছে। আমরা দ্বিমত বা সমত কোনোটা না রেখেই বলতে চাই যে যার কাজ যেটা। সুতরাং আপনারা গণ অভ্যুত্থানের সরকার, আপনারা গণমানুষের সরকার, আপনারা আপনাদের অবস্থান একেবারেই ট্রান্সপারেন্ট রাখুন। কারণ কখনো আপনাদের তরফ থেকে 18 মাস আসবে, কখনো আসবে 12 মাস, কখনো বলা হবে সংস্কারের পরে, কখনো বলা হবে সংস্কার সহ 18। এই কথাগুলো না এক ধরনের ভীতি তৈরি করে, এক সরকারের ভেতরের অস্থিরতা যেমন প্রকাশ করে, একইভাবে আমরাও বুঝতে পারি না পলিটিক্যাল পার্টি হিসেবে কান্ট্রি কোথায় যাচ্ছে। তারা যে কোনো দিক থেকে একবার চাপ তৈরি হলেই সেটায় রেসপন্ড করছে। এটা পপুলিজমের জন্য বলে আমার মনে হয় না, কারণ এই সরকার তো নির্বাচন করতে যাচ্ছে না। ওনাদের যেটা হচ্ছে চাপ হলেই সামহাউ ওনারা ভয় পাচ্ছেন। এবং আমি সরি টু সে এই সরকারে বেশ কিছু উপদেষ্টা আছেন যারা কেয়ারটেকার সরকারে কাজ করেছেন। তো কেয়ারটেকার সরকার 3 মাসের জন্য আসেন, তারা 3 মাসের জন্য রুটিন কাজ করে নির্বাচন দিয়ে চলে যাবেন। ওনাদের ওই অভ্যাসটা রয়ে গেছে। এটা যে একটা মানে পপুলার ম্যান্ডেট আছে, ভোটের ম্যান্ডেট না হলেও, এবং টু সাম এক্সটেন্ট এটা ভোটের চেয়ে টাফ। মানুষ ভোট দিতে যায় কিন্তু একটা সরকার পাল্টানোর জন্য জীবন দিয়ে দিচ্ছে, আহত হচ্ছে। ইভেন স্ট্রঙ্গার ম্যান্ডেট, কিন্তু ওনারা বোঝেন বলে আমার মনে হয় না। আমার সামহাউ ওনাদের আচরণ দেখে মনে হয়। নাম্বার 2 হচ্ছে বাংলাদেশের ইতিহাসে এই সরকারের সমান জনপ্রিয় কোনো সরকার ছিল না এবং ভবিষ্যতেও থাকবে বলে মনে করি না। একটা ফেয়ার ইলেকশনে বিএনপি, আওয়ামী লীগ, বড় বড় দল, গণতন্ত্র মঞ্চ কোনোদিন যদি সেই ক্ষমতাসীন হওয়ার মতো অবস্থায় যায় 30, 35, 40%, ডেমোক্রেটিক কান্ট্রিগুলোতে তাই হয়। ভারতে বিজেপি ল্যান্ডস্লাইড ভিক্টরি পেল, 40% ভোট পেয়েছে। কিন্তু এই সরকারের পেছনে আওয়ামী লীগের সাথে আরো বিভিন্ন লীগ টিক, আফসোস লীগ টিক মিলিয়ে 15-20%-এর বেশি তো হবে না। 80% মানুষ, বিএনপি, জামায়াত, সাধারণ মানুষ, গণতন্ত্র মঞ্চ সবাই এই সরকারের পেছনে আছে, কিন্তু এই শক্তিটা তারা ফিল করেন বলে আমার মনে হয় না। তারা একটু চাপ পেলে, হ্যাঁ আমার মনে হয়, না হলে ওনারা সিদ্ধান্ত নিতে শক্ত থাকতে পারছেন না কেন? একটা কথা খুব সত্য, সংস্কার শব্দটা পৃথিবীতে টাফেস্ট জিনিস হচ্ছে সংস্কার, এবং এটা আনপ্লেজেন্ট সবসময়। ইটস লাইক সার্জারি, ইটস পেইনফুল বাট ইট উইল কিওর ইউ। কিন্তু এটা পেইনফুল। পৃথিবীতে কোনো সংস্কার, আমি একটা উদাহরণ দিতে পারি। মনমোহন সিং যখন ভারতের অর্থমন্ত্রী ছিলেন ইন 90s, উনি সংস্কার করতে গিয়ে কংগ্রেসই, ওদের তো আর কেয়ারটেকার বা ইন্টারিম সরকার নাই, নির্বাচিত সরকারই করতে গেছে, সেটা কংগ্রেসকে বেশ অজনপ্রিয় করেছিল। কংগ্রেসের পর নির্বাচিত হয় না, এরপর কিন্তু বিজেপি ক্ষমতায় এসেছিল, কিন্তু সেইটার সুফল আজকে ভারত পাচ্ছে বলে বলা হচ্ছে। এই সরকার তো নির্বাচন করবে না। সুতরাং সংস্কার করার সময় তারা যদি তাদের ইমানের জোর এতটা কম থাকে, এটা আসলে হবে না। তারা ভয় পাচ্ছে, তারা পপুলিজম করছেন আমার কাছে সেটা মনে হয় না। এবং ওই যা দরকার, এবং এটাও সত্য কথা, তারা খুবই কোয়ালিফাইড, যোগ্য, সদিচ্ছা সম্পন্ন মানুষ। কিন্তু পলিটিক্সের ক্ষেত্রে যেটা হয়, মানুষের সাথে একটু ইন্টারাকশন, মানুষের সাথে তাদের যদি যোগাযোগটা ভালো থাকতো, মানুষকে কিভাবে কমিউনিকেট করতে পারতো। আমি আমাদের কমিউনিকেশনের প্রবলেম দেখছি, মাঝে মাঝে সমালোচনা হচ্ছে, অনেকগুলোর ভিত্তি নাই। ভিত্তির ফলে কি হচ্ছে, আপনাদের কমিউনিকেশনের প্রবলেম আছে। আরেকটা জিনিস আমি একটু হাইলাইট করতে চাই, ইনফ্যাক্ট একজন উপদেষ্টার সাথেও আমার ব্যক্তিগতভাবে এই ব্যাপারে কথা হয়েছিল, উনি একটা শোতেও বলেছেন, তাই আমি বলতেই পারি, এই সরকার যে নিজেকে ইন্টারিম সরকার মনে করছে না, তার একটা প্রমাণ হলো ওনার মধ্যে এক ধরনের তত্ত্বাবধায়কের বদভ্যাস রয়ে গেছে।
20 জন মন্ত্রী 13th অ্যামেন্ডমেন্টে যে আপনি ডে টু ডে রুটিন কাজগুলো করবেন, আপনি কি ম্যাসিভ কাজে হাত দিচ্ছেন, সুতরাং উচিত হলো আপনার এই সংখ্যাটা could be much higher, অনেক বেশি হওয়া উচিত। উনি আমার সাথে একমত হলেন এবং উনি নিজে সেটা বলছিল। তো এই সরকারের তো উচিত আমি মনে করি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আরো অনেক উপদেষ্টা দেয়া, সো দ্যাট ওনাদের কাজটা আরো ভালো হবে। আমি গণতন্ত্র মঞ্চে এখনো এটা ইস্যু হিসেবে আলোচিত হয়নি, আমার দলেও হয়নি। তবে আমি একটা জিনিস একটু আমার ব্যক্তিগত মতামতের কথা বলতে পারি, সেটা হলো আইসিটি যে অ্যাক্ট আছে, মানে ক্রাইম ট্রাইব্যুনাল যে অ্যাক্ট, ওটার অ্যামেন্ডমেন্ট যে প্রোগ্রামটা হয়েছিল, আই ওয়াজ দেয়ার, এবং ওখানে একটা নতুন অ্যামেন্ডমেন্ট যোগ করা হয়েছে, সেটা হলো জামায়াতকে বিচার করার জন্য আওয়ামী লীগই কিন্তু ওই আওয়ামী লীগকে না আমরা যদি পলিটিক্যালি ব্যান করতে পারি, যথেষ্টের বেশি সুযোগ আমাদের হাতে আছে। আমাদের হাতে যা যা আছে সেগুলো খুব ভালোভাবে সম্ভব যে তাকে ভবিষ্যতে বহু বছরের জন্য আওয়ামী লীগকে ব্যান করে রাখা। ব্যান করা এই অর্থে যে মানুষ তার মনের মধ্যেই থাকবে না। একটা জিনিস আমি যোগ করে দিই, মানে তার দলকে বিবেচনা করার চাইতে বা বিচার করার ক্ষেত্রে চাইতে মূল ক্রিমিনাল যারা আছেন, যারা অপরাধ করেছেন, তাদের যদি বিচার করে এরপর আওয়ামী লীগের যে সব মানুষজন ওর বাইরে আছে তারা যদি রাজনীতি করতে চায় করুক। রাজনীতির মাঠে যারা আছে, যে পরিমাণ ডেটা তারা অলরেডি করেছেন, মানে জুলাই ম্যাসাকার বলছেন, আমি একটু যোগ করতে চাই, মানে আমাদের সব ঘটনা জুলাইতে ঘটেছে, তাই সেই কারণে আওয়ামী লীগের পতন হওয়া উচিত ছিল। আই এম সরি, ইট ওয়াজ নট দ্য সিচুয়েশন। আওয়ামী লীগের পতন, আওয়ামী লীগের ক্ষমতায় থাকার রাইট নিয়ে 14 সাল থেকে বলছি, লিখছি। এড করতে পারলে আওয়ামী লীগ ব্যান করা লাগবে না, ওরা ব্যান হয়েই থাকবে। বার্গের একটি রিপোর্টকে কোন বিপদের আশঙ্কা করছেন আপনি? ধন্যবাদ আপনাকে। আমরা দীর্ঘদিন থেকে আওয়ামী লীগ যখন জোর করে ক্ষমতায় থাকছে তাদের একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা দেখেছি। এটা ডোমেস্টিক মার্কেট এবং ইন্টারন্যাশনাল মার্কেট দুই জায়গার জন্য। এটাকে এভাবে বলে স্ট্র্যাটেজির ভাষায় বা সিকিউরিটির ভাষায় লো ইন্টেন্সিটি ইনসার্জেন্সি। কোনো কোনো জায়গায় আপনি সফট ফর্মে আপনি কিছু জিনিস ঝামেলা রাখলেন, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, ইসলামিক জঙ্গিবাদ রাখলেন, সেটাকে নিজে নিজেই মাঝে মাঝে অ্যাটাক করলেন। আমরা দেখবো মাঝে মাঝে হঠাৎ করে নিউজ দেখতাম র্যাব একটা বাড়ি ঘিরে রেখেছে, সেখানে অ্যাকশন করছে এবং সেখান থেকে জঙ্গি পাওয়া গেছে। ঠিক আছে, উনি জানেনও না কি লিখতে হবে বইতে। যাই হোক, তো আপনি দেখানোর চেষ্টা কি ছিল যে দেশে আমি যদি ক্ষমতায় না থাকি তাহলে জঙ্গিবাদ, তারপরে ইসলামী মৌলবাদ, এগুলো এমন মাথা চাড়া দেবে যে এই দেশটা পুরো জিহাদিস্টদের হাতে চলে যাবে। এতে দুটো লাভ, দেশের মধ্যেও সবাই তো মনে করেন না যে দেশে এই ধরনের শাসন কায়েম হওয়া দরকার। তারা তখন, বিশেষ করে আমি যাদের সোশ্যাল ক্যাপিটাল বেশি, এডুকেটেড মিডল ক্লাসদের একটা বড় অংশ ভয় পেয়ে যায়। ঠিক আছে বাবা, তুমি থাকো, যেমন ইচ্ছা তেমনি থাকো, আমার ওটা না আসলেই চলে। এটার আবার গ্লোবাল অডিয়েন্স আছে এবং এই ন্যারেটিভটা ইন্ডিয়া ট্রাইড ইটস বেস্ট টু সেল। আমেরিকা যখনই বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলার চেষ্টা করেছে, আমরা ইন্ডিয়ান লোকজন, তাদের থিঙ্ক ট্যাঙ্কের লোকজনের ন্যারেটিভ কি ছিল, তারা অস্বীকার করছে না শেখ হাসিনা এই দেশটা এরকম এক্সট্রিমিস্ট একটা দেশে পরিণত হবে। ইনফ্যাক্ট ব্লুমবার্গের রিপোর্টে এই কেওসের মধ্যে ইসলামিস্ট এক্সট্রিমিজম মাথা চাড়া দিচ্ছে। আমি ব্লুমবার্গের রিপোর্টটাকে সিরিয়াসলি নিতে চাই এবং আমি একই সাথে যোগ করতে চাই, ভারতের রিপাবলিক টিভির কথা বলছেন, এক ভদ্রলোক খুব নাচানাচি করে কথা বলেন, আমরা ওটাকে যদি সরিয়েও রাখি মেইন স্ট্রিম, যেমন ধরুন ইন্ডিয়া টুডে কয়েকদিন আগে তাদের একটা ডিসকাশন করেছে আমাদের পূজায় সংকট নিয়ে, একেবারে পেটি ইস্যুস। যেমন ধরুন 5 লাখ টাকা চাঁদা চাওয়া হয়েছে পূজা করতে হলে মন্দিরে। আচ্ছা, আমরা কি একটা চিঠি পাঠাতে পারি না সব মসজিদে, 5 কোটি টাকা না দিলে নামাজ পড়া যাবে না? পারি। ভারত এটা কেউ পাঠিয়ে দিল, ইটস ভেরি ইজি, এটা কোনো ইস্যু না, কিন্তু তারা এটাকে ইস্যু বানানোর চেষ্টা করছে। দু একটা জায়গায় প্রবলেমস হয়েছে, উত্তরায় পূজা করতে দেয়া নিয়ে, আমাদের মাজারের উপরে হামলা হয়েছে। এরা এগুলো নিয়ে মানে কয়েকজনকে আমি পাত্তা দিই না। আমাদের কিছু হাই কমিশনার, ভিনা সিক্রি, ওই যে টক শোটার কথা বলছিলাম, আরো 3 জন আছে, পিনাক রঞ্জন, পঙ্কজ শরণ এবং রিভা দাস গাঙ্গুলি। আমি বিশ্বাস করি দে আর পেইড পিপল আওয়ামী লীগের, কিন্তু আদার মানুষজন, আমি ওই যেটা আমার কাছে মনে হয়েছে যেটা শেষ দুটো শব্দ কিন্তু মাইনরিটি রাইট নিয়ে বলা হচ্ছে। তাহলে এবার আমরা যদি সব যোগ করি, মাঠে এখন আবার নতুন করে খেলাফত কায়েম করব, এবং খেলাফত কায়েমের চাইতেও জরুরি কথা, আমি এটা একটু খোলাখুলি বলে ফেলতে চাই, কালো পতাকা নিয়ে মিছিল হচ্ছে, কলেমা লেখা কালো পতাকা। এটার ধর্মীয় ভিত্তি কতটুকু কি আছে সেটা ডিবেট আছে, এটা ধর্মগুরু যারা আছেন তারা করুন, কিন্তু গ্লোবালি এই পতাকাটা আইএস এবং আল কায়েদার পতাকা হিসাবে স্বীকৃত। সেই পতাকা যখন বাংলাদেশের মাটিতে দেখা যায়, আমি সিরিয়াসলি বিশ্বাস করি এগুলো সাথে আওয়ামী লীগ জড়িত, এগুলোর সাথে টু সাম এক্সটেন্ট ইন্ডিয়া জড়িত। তাদের যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভটা ট্র্যাকশন তৈরি হবে। তো এখন আপনি কালো পতাকা নিয়ে, শুধু বড়টা না, ছোট ছোট পতাকা নিয়ে মিছিল হয়েছে। সো বাংলাদেশে এখন আল কায়েদার ঘাঁটি হয়ে উঠছে, বাংলাদেশে এখন আইএস এর ঘাঁটি হয়ে উঠছে। এই ন্যারেটিভটা ট্র্যাকশন পাবে এবং
গ্লোবাল মিডিয়া বসে আছে, এবং সেটা যদি হয়, আমরা যে রিফর্ম চাইছি, আমরা যে ডেমোক্রেটিক ট্রানজিশন চাইছি, এগুলো কিছুই আসলে হবে না। এটাই মহা বিপদের জায়গা, এবং আমরা বুঝে না বুঝে আমরা এগুলোর ফাঁদে পা দিচ্ছি, অ্যাটলিস্ট ফর দ্য টাইম বিং, ফর সাম মান্থস। এই সরকার মধ্যে বিভাজন বিভক্তিতে উদ্বেগ প্রকাশ করেছে গণতন্ত্র মঞ্চ। সেই বিবৃতিতে বলা হচ্ছে, ছাত্র জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট স্বৈরাচার সরকারের পতন ঘটে। 15.5 বছরের দুর্নীতি, লুটপাট, দুঃশাসনের অবসানের পর দেশের জনগণ নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে। জনগণের সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য রাষ্ট্রের যে সংস্কারের দাবি উঠেছে, তা বাস্তবায়নে অভ্যুত্থানের সব পক্ষ, সব অংশীজনের ঐক্যবদ্ধ প্রয়াসের বিকল্প নেই। কিন্তু সফল অভ্যুত্থানের কয়েক সপ্তাহের মধ্যেই নানা বিভাজন বিভক্তির চর্চা শুরু হয়েছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় প্রতিপক্ষের বিরুদ্ধে আক্রমণাত্মক অবস্থান নিতে দেখা যাচ্ছে। যারা ঐক্য বিনষ্ট করে নিজেদের স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছে, ঘৃণা এবং বিদ্বেষ ছড়াচ্ছে, অসহিষ্ণু, হিংসাত্মক এবং আক্রমণাত্মক হয়ে উঠছে, তাদের চিহ্নিত করতে হবে। এই দায়িত্ব নিতে হবে অন্তর্বর্তী সরকারকে। গণতন্ত্র মঞ্চের মতো এই বিভাজন আপনাদের, এই বিভাজন, ঘৃণা, হিংসা আপনাদের চোখে পড়ছে কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ বিজ্ঞ সঞ্চালক, আমাদের বিজ্ঞ আলোচক মণ্ডলী এবং যমুনা টিভির দর্শক শ্রোতা মণ্ডলীকে, সবাইকে আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি প্রথমেই বলবো যে আমাদের ভারতীয় উপমহাদেশের যেই 200 বছরের এখানে ব্রিটিশদের যেই শাসন এখানে ছিল, এটার মূল থিওরিটা ছিল ডিভাইডেড অ্যান্ড রুল। এর ভিত্তিতেই তারা কিন্তু এখানে শাসন করেছে। আপনি জানেন যে দে ফিউ পার্সেন্ট পিপল কাম ফ্রম ব্রিটিশ, তারা এসেছিলেন, কিন্তু তারা এখানে যখন মানুষের এই বিভাজনের রেখাটা তারা বুঝতে পেরেছে যে তাদেরকে আলাদা করে এখানে লম্বা সময় শাসন করা সম্ভব, পরবর্তীতেই আপনারা সেই হিস্ট্রি জানেন যে তারা এখানে এসেছিলেন এবং তারা বিজনেসের নামে এসেছিলেন, পরবর্তীতে এটা শাসন করেছে। আমরা যদি বিগত এই ফ্যাসিস্টবাদ সরকারের কথা আমরা যদি বলি, তাদের যে 17 বছরের শাসন আমি বলবো, এই 17 বছরের শাসনের মধ্যেও কিন্তু একটা এজেন্ডাকেই তারা অন্যভাবে তারা তুলে ধরেছে। সেই সূত্রটাই, সেটি হচ্ছে তারা রাজনৈতিক দল, ধর্ম, অন্যান্য সবাইকে আলাদা করেই কিন্তু এখানে শাসনের পদ্ধতিটা করেছে। এবং সেই দিক থেকে যদি আমরা ধরি, তাহলে সবার আগে তারা কিন্তু এখানে আমাদের যে কাজটি করেছে সেটি হচ্ছে দেশপ্রেমিক সেনাবাহিনীকে তারা হত্যা করেছে বিডিআর বিদ্রোহের নামে। এরপরে আলিমুল আমাদের উপরে শাপলা সত্তরের নামে এখানে গণহত্যা চালানো হয়েছে, জেনোসাইড করেছে, এবং আমাদের নেতৃবৃন্দকে তারা যুদ্ধাপরাধের বিচারের নামে তারা এখানে হত্যা করেছে, যেটা নিয়ে গোটা ওয়ার্ল্ডের মধ্যে ডিবেট আছে। এবং সর্বশেষ যে ব্রিটিশ আদালত সেটাকে রায় দিয়েছে এবং তারা বলেছে এটা একটি ফ্যাব্রিকেট বিচার ছিল, এবং এটা তারা তাদের মন্তব্য তারা পেশ করেছে। সুতরাং আমরা মনে করি যে আমাদের শহীদদের ত্যাগের মাধ্যমে এখানে 1581 বলা হচ্ছে, আসলে এটা আমরা যারা মাঠে ময়দানে দেখেছি, এটা আসলে আরো অনেক বেশি বেরিয়ে আসবে। এই যে হাজার হাজার শহীদদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি গভীর, এবং 31,420 কিন্তু সবচেয়ে বেশি নির্যাতন নিগৃহীতের শিকার আমরা বিরোধী দলে যারা ছিলাম, বিরোধী পক্ষে ছিলাম, মত ছিল, প্রত্যেকের বিরুদ্ধে তারা অ্যাপ্লাই করেছে। সেক্ষেত্রে তারা সাংবাদিক, রাজনীতিবিদ, অর্থাৎ ক্যাটেগরিক্যালি সবার উপরে তারা অপারেশন চালিয়েছে, কিন্তু প্রত্যেকে আলাদা আলাদা। এরপরে আমাদের অবস্থানটা ছিল, এখানে একটা ট্রাম্প কার্ড ইস্যু হয়, অলওয়েজ ইউজ হয়, এবং সেটার একটা অংশ আমাদের উপর এখানে আছে। সব দলের লোকের এখানে কন্ট্রিবিউশন ছিল, এবং যদি আপনি বলেন যে এই দলের স্যাক্রিফাইস, তাহলে শিশু থেকে শুরু করে 90 বছর সবাই ছিল। সুতরাং এখানে হিন্দু মারা গিয়েছে, সবাই ছিল। সুতরাং আমার বক্তব্য হচ্ছে যে সবার স্যাক্রিফাইসের ভিত্তিতে যে স্বাধীনতাটা আমরা পেয়েছি, কারো পক্ষ থেকেই সেই বিভাজন অথবা বিভেদ অথবা প্রতিহিংসা অথবা এমন কোনো কথাবার্তা বলা উচিত নয় যেটি আসলে আমাদের ঐক্যকে বিভক্ত করে ওই ডিভাইড অ্যান্ড রোলের ভিতর দিয়ে আবার ফ্যাসিবাদ এখানে নতুন করে আসতে চায়। তাদের যে প্রচেষ্টা, এটা যেন তারা না পারে, আমি মনে করি সবাইকে সে ব্যাপারে ভূমিকা রাখা উচিত। এবং আমার দলের পক্ষ থেকে আমাদের আমিরে জামাত তিনি সে কাজটি আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন।